অধ্যায়ের নাম হলো ফেজ ইকুইলিব্রিয়াম বা দশা সাম্যাবস্থা। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো ফেজ অ্যান্ড ফেজ রুল, কম্পোনেন্ট নাম্বার, ডিগ্রিজ অফ ফ্রিডম, ফেজ ডায়াগ্রাম। প্রথমে আসি ফেজ কি। ফেজ হলো কোন সিস্টেমের এমন একটি পার্ট যা হোমোজেনিয়াস এবং ফিজিক্যালি ডিস্টিংক্ট পার্ট অফ এ সিস্টেম। মনে করি এখানে কতটুকু পানি বিদ্যমান, এটাকে আমরা ওয়াটার সিস্টেম বলতে পারি। এই ওয়াটার সিস্টেমে আমি যদি এক টুকরা আইস দিয়ে দেই, তাহলে এই আইস গলে এমন একটি সময় আসবে যে আইসের অল্প একটু টুকরা থেকে যাবে, এটা কখনোই গলবে না। এমন একটি টেম্পারেচার এবং এমন একটি প্রেসারে যদি আমি চিন্তা করি, তাহলে আইস এবং ওয়াটার যখন সাম্যাবস্থায় থাকবে তখন আমরা বলতে পারি যে এই আইস এর সর্বত্রই হোমোজেনিয়াস। এই আইসের সর্বত্রই হোমোজেনিয়াস মানে হলো ইউনিফর্ম। যখন কোন সিস্টেমের এমন একটি পার্ট যা হোমোজেনিয়াস এবং সিস্টেমের অপর অংশ থেকে একটি কাল্পনিক তল দ্বারা পৃথক থাকবে, সেপারেটেড অ্যাজ সারফেস বাউন্ডারি, তখন ওই সিস্টেমের অংশকেই বা ওই পার্টকেই বলা হবে একটা ফেজ। যেমন এখানে ওয়াটার এবং আইস সাম্যাবস্থায় বিদ্যমান, আইসের সর্বত্রই হোমোজেনিয়াস এবং ইউনিফর্মিটি রয়েছে এবং একটি কাল্পনিক তল দ্বারা সিস্টেমের অন্যান্য অংশ থেকে পৃথক চিন্তা করতে পারি, তাই এখানে আইস হলো একটি ফেজ। আবার ওয়াটার এর সর্বত্রই ইউনিফর্ম বা হোমোজেনিয়াসিটি বিদ্যমান, কাজেই এই ওয়াটার বা লিকুইড ফর্ম ইহাও একটি ফেজ। তাহলে এখানে আইস এবং ওয়াটার যখন আমরা সাম্যাবস্থায় চিন্তা করব, এখানে দুটি ফেজ বিদ্যমান থাকবে। তাহলে আমরা বলতে পারি ফেজ হলো একটি হোমোজেনিয়াস অংশ, একটা সিস্টেমের একটি হোমোজেনিয়াস অংশ যা ভৌতিকভাবে সিস্টেমের অন্যান্য অংশ থেকে পৃথক থাকবে। সিস্টেমের সেই অংশকেই বলা হবে ফেজ। ফেজ ইকুইলিব্রিয়াম। ফেজ ইকুইলিব্রিয়াম হলো, আমরা ইকুইলিব্রিয়াম কয়েক ধরনের ইকুইলিব্রিয়ামের নাম শুনছি। এক হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, ফেজ ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে জানি, যখন একটি উভমুখী বিক্রিয়া সংঘটিত হয়, যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, তখন আমরা বলি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক তেমনি একটি চেঞ্জের মধ্যে যখন তাপীয় সাম্যাবস্থা বিদ্যমান থাকে, তখন আমরা বলি যে থার্মাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, যখন কোন সিস্টেমের একটি সিস্টেমকে আরেকটি সিস্টেমে রূপান্তর করার সময় যখন গতি সমান থাকে, এ থেকে বি থেকে এ, দুটি গতি যখন সমান থাকে, তখন তাকে বলা হয় মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, যখন কোন একটি সিস্টেমের, যেমন এখানে একটি সিস্টেম রাখা আছে, ওই সিস্টেমের সর্বত্রই তাপগতীয় অপেক্ষক যখন সমান থাকে, যেমন এই অংশে যদি এনট্রপি যা থাকে, এই অংশে এনট্রপি যদি সেম থাকে, তখন আমরা বলবো যে
এই সিস্টেমটি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ফেজ ইকুইলিব্রিয়াম কি? ফেজ ইকুইলিব্রিয়াম হলো যেমন এখানে আইস এবং এখানে হলো ওয়াটার। আমরা অনেক সময় দেখেছি যে বাহিরের লেবুর শরবত বিক্রি করতে যখন দেখা যায় যে একটি পাত্রের মধ্যে গ্লাস দ্বারা আবদ্ধ পানি আছে, এই পানির মধ্যে একটি বরফের টুকরা ছেড়ে দেওয়া হয়, ধীরে ধীরে সেই আইস বা বরফের টুকরাটি ছোট হতে থাকে। ছোট হতে হতে এমন একটি সময় আসে যে সেই টুকরাটি আর ছোট হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি ওয়াটার এবং আইস এর মধ্যে একটি ইকুইলিব্রিয়াম। তাহলে ফেজ ইকুইলিব্রিয়াম হলো যখন একটি ফেজ আরেকটি ফেজে রূপান্তরিত হয় বা ভাইস ভার্সা, বিপরীতভাবে এই ফেজটি এই ফেজে রূপান্তরিত হবে যখন এই দুটি রূপান্তর এমন একটি অবস্থায় পৌঁছবে এই ওয়াটার এবং এই আইস তাদের মধ্যে একটি সাম্যাবস্থা, অর্থাৎ যেমন এখানে বরফ আর গলিত হচ্ছে না এবং পানিও আর জমছে না। আমরা যদি গরমের সময় লক্ষ্য করি যে তাপমাত্রা একটু বেশি থাকবে, ওয়াটার উত্তপ্ত হবে, তখন এই উত্তপ্ত হলে এই ওয়াটার দ্বারা আইস গলতে থাকবে। কিন্তু শীতকালে যদি আবার আমরা চিন্তা করি তাপমাত্রা কম থাকবে, এই পানি ঠান্ডা থাকবে, তখন এই আইসকে কেন্দ্র করে পানি আবার জমতে শুরু করবে। তাহলে পানি এই আইসকে কেন্দ্র করে জমতে শুরু হওয়া আবার এই আইস গলতে থাকা, এই দুটি ফেজ যখন একটি সাম্যাবস্থায় উপনীত হবে তখন আমরা এই সাম্যাবস্থাকে বলবো ফেজ ইকুইলিব্রিয়াম। তাহলে আজকে আমাদের টপিক হলো ফেজ ইকুইলিব্রিয়াম। তাহলে ফেজ এবং ফেজ ইকুইলিব্রিয়াম আমরা বুঝতে পারলাম। ফেজ ইকুইলিব্রিয়াম। এখন হলো ফেজ ডায়াগ্রাম। তাহলে ফেজ ডায়াগ্রাম কি? ডায়াগ্রাম হলো the diagram who predicts P versus T or T versus C। যখন আমরা চাপ বনাম তাপমাত্রা লেখচিত্র অঙ্কন করে একটা ফিগার বা যে চিত্র পাবো সেই চিত্রকে আমরা বলবো দশাচিত্র বা ফেজ ডায়াগ্রাম। অথবা আমরা যখন তাপমাত্রা বনাম কম্পোজিশন লেখচিত্র অঙ্কন করে আমরা যে চিত্র পাবো সেই চিত্রকে বলা হবে ফেজ ডায়াগ্রাম। যে চিত্রের সাহায্যে কোন সিস্টেমের দশার সামগ্রিক বর্ণনা পাওয়া যাবে এবং চাপ বনাম তাপমাত্রা বা তাপমাত্রা বনাম কম্পোজিশন নিয়ে যে লেখচিত্র পাওয়া যাবে সেই লেখচিত্রকে বলা হবে ফেজ ডায়াগ্রাম বা দশাচিত্র। দশাচিত্রের সাহায্যে কোন সিস্টেমের দশার সামগ্রিক বর্ণনা পাওয়া যাবে। কাজেই আমরা দশাচিত্রের অধ্যয়ন নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। এই দশাচিত্র স্টাডি করতে গেলে আমাদের বেসিক যে টার্মগুলো জানা থাকতে হবে সেগুলো হচ্ছে কম্পোনেন্ট নাম্বার বা কম্পোনেন্ট, নাম্বার, উপাদান সংখ্যা। কোন সিস্টেমের সাম্যাবস্থায় যতগুলো একটা সিস্টেম যখন সাম্যাবস্থায় থাকবে ন্যূনতম যতগুলো কনস্টিটিউয়েন্টস এর প্রয়োজন হবে, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিয়েবল কনস্টিটিউয়েন্টস, অর্থাৎ ন্যূনতম যতগুলো উপাদানের প্রয়োজন হবে, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিয়েবল কনস্টিটিউয়েন্টস। ইন্ডিপেন্ডেন্টলি ভেরিয়েবল কনস্টিটিউয়েন্টস। কনস্টিটিউয়েন্টস বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটি পদার্থেরই একটি কেমিক্যাল ফর্মুলা থাকে বা যত পিওর সাবস্টেন্স থাকবে প্রত্যেকটি পিওর সাবস্টেন্সই একটি কনস্টিটিউয়েন্টস। যেমন ওয়াটারকে এক্সপ্রেস করার জন্য আমাদের কেমিক্যাল ফর্মুলা প্রয়োজন হয় H2O, কার্বন ডাই অক্সাইডকে এক্সপ্রেস করার জন্য আমাদের কেমিক্যাল ফর্মুলা প্রয়োজন হয় CO2। প্রত্যেকটি পিওর সাবস্টেন্স একটি কনস্টিটিউয়েন্টস।
তাহলে কোন সিস্টেমকে সাম্যাবস্থায় প্রকাশ করার জন্য the smallest number of independently variable constituents, ন্যূনতম যতগুলো কনস্টিটিউয়েন্টের প্রয়োজন হবে তাকে বলা হবে কম্পোনেন্ট নাম্বার। যেমন আমি যদি এখানে পানি এবং আইস এর মধ্যে একটি ইকুইলিব্রিয়াম চিন্তা করি, আইস এবং ওয়াটার এর মধ্যে একটি ফেজ ইকুইলিব্রিয়াম চিন্তা করি, তাহলে এই আইসের জন্য আমি লিখতে পারি H2O এবং ওয়াটারের জন্য আমি লিখতে পারি H2O। যখন আইস এবং ওয়াটার সাম্যাবস্থায় থাকবে তখন এই সাম্যাবস্থাকে এক্সপ্রেস করার জন্য আমার মিনিমাম ইন্ডিপেন্ডেন্টলি ভেরিয়েবল কনস্টিটিউয়েন্ট প্রয়োজন হয় একটি, অর্থাৎ H2O। আইস কে প্রকাশ করার জন্য H2O এবং লিকুইড ওয়াটারকে এক্সপ্রেস করার জন্য H2O। কাজেই আমরা বলতে পারি এখানে কম্পোনেন্ট নাম্বার 1। এবার আমি যদি এমন একটি সিস্টেম চিন্তা করি যে সিস্টেমটি রয়েছে 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসার, তাহলে এখানে যদি আমি একটি আইসের টুকরা রাখি এবং এখানে কিছু লিকুইড ওয়াটার এবং জলীয় বাষ্প সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ পানিকে বা বরফকে বা জলীয় বাষ্পকে 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1 অ্যাটমোস্ফিয়ার চাপে যখন রাখা হবে তখন আইস, লিকুইড ওয়াটার এবং ভেপার তিনটি একটি সাম্যাবস্থা বিরাজ করবে। এই সাম্যাবস্থার ক্ষেত্রে তাহলে আমরা যদি কম্পোনেন্ট নাম্বার হিসাব করতে যাই তাহলে আমরা বলবো আইস কে এক্সপ্রেস করার জন্য আমাদের H2OS, লিকুইড ওয়াটার কে এক্সপ্রেস করার জন্য আমাদের লাগবে H2OL এবং ভেপার কে এক্সপ্রেস করার জন্য আমাদের লাগবে H2OS। এই তিনটি ফেজ কে আমরা যখন ইকুইলিব্রিয়াম এর সংজ্ঞা দিতে গেলে আমাদেরকে অবশ্যই ইকুইলিব্রিয়ামে বলতে হবে যে কোন সিস্টেম সাম্যাবস্থায় যে দশাগুলো থাকবে সেই দশাগুলোকে প্রকাশ করতে ন্যূনতম যতগুলো স্বাধীন কনস্টিটিউয়েন্টস বা উপাদানের প্রয়োজন হবে তাকে ওই সিস্টেমের কম্পোনেন্ট নাম্বার বলা হবে। যেমন আইস, ওয়াটার, ভেপার এত তাপমাত্রা এত চাপে, তখন এই তিনটি ফেজকে এক্সপ্রেস করার জন্য আমাদের কেমিক্যাল ফর্মুলা প্রয়োজন হচ্ছে H2O H2O H2O। তার মানে ন্যূনতম একটি কেমিক্যাল ফর্মুলা একটি কনস্টিটিউয়েন্ট দ্বারা আমরা প্রকাশ করতে পারি এই সিস্টেমের তিনটি ফেজ। কাজেই এই সিস্টেমের কম্পোনেন্ট নাম্বার 1। কিন্তু আমরা যদি বলি যে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড, পানির মধ্যে যখন সোডিয়াম ক্লোরাইড দেওয়া হবে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে একটি হোমোজেনিয়াস অবস্থা তৈরি করবে। কাজেই এখানে ফেজ নাম্বার 1 পানিতে সোডিয়াম ক্লোরাইড দিলে দ্রবীভূত হয়ে একটি হোমোজেনিয়াস অবস্থা তৈরি করবে যেখানে ফেজ নাম্বার 1। কিন্তু এই ফেজকে আমরা যদি এক্সপ্রেস করতে যাই ন্যূনতম কতগুলো কনস্টিটিউয়েন্টের প্রয়োজন হবে, এক সোডিয়াম ক্লোরাইড NaCl এবং পানি H2O। কাজেই এখানে আমাদের কম্পোনেন্ট নাম্বার হবে 2। যদি সোডিয়াম ক্লোরাইড এবং পানি এই সিস্টেমকে আমরা এক্সপ্রেস করি সাম্যাবস্থায় তখন আমাদের ন্যূনতম দুটি কেমিক্যাল ফর্মুলা বা দুটি কনস্টিটিউয়েন্ট প্রয়োজন হবে। কাজেই উপাদান সংখ্যা বা কম্পোনেন্ট নাম্বার 2। কপার সালফেট ইনটু 5 অণু পানি। আমরা যদি এটাকে হিট দেই তাহলে কপার সালফেট 3 অণু পানি প্লাস H2O। এবার আমরা যদি এই সিস্টেমের সলিড গ্যাস, দুটি সলিড ফেজ একটি গ্যাসিয়াস ফেজ, টোটাল ফেজ নাম্বার 3। কিন্তু এখানে কেমিক্যাল ফর্মুলা বা কম্পোনেন্ট নাম্বার কত হবে? আমরা যদি এই সিস্টেমের সাম্যাবস্থা এক্সপ্রেস করতে যাই তাহলে যে কোনো দুটি উপাদান নিলেই আমরা এক্সপ্রেস করতে পারি র‍্যান্ডমলি, এটার সাথে এটা অথবা এটার সাথে এটা অথবা এটা থেকে মাইনাস এটা, যে কোনো দুটি উপাদান নিলে আমরা এই সিস্টেমের সাম্যাবস্থা প্রকাশ করতে পারবো। যখন এটা থেকে মাইনাস করব এটা তখন এটা পাওয়া যাবে, যখন এটা থেকে এটা মাইনাস করব তখন এটা পাওয়া যাবে, যখন এটার সাথে এটা প্লাস করব তখন এটা পাওয়া যাবে। তার মানে র‍্যান্ডমলি যে কোনো দুটি উপাদান নিলেই আমরা এই সিস্টেমের সাম্যাবস্থা প্রকাশ করতে পারি। কাজেই এই সিস্টেমের
কম্পোনেন্ট নাম্বার হবে 2। আমরা যদি Fe+H2O এটার স্ট্রিম যদি আমরা চালনা করি, আয়রন সলিড অবস্থায় এর মধ্যে উত্তপ্ত পানি প্রবাহ বা স্টিম চালনা করলে ফেরাস অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। এবার এই সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি সলিড সলিড টু ফেজ অফ সলিড এন্ড টু গ্যাসিয়াস ফেজ। এই দশাগুলো যখন আমরা সাম্যাবস্থায় এক্সপ্রেস করতে যাব তখন ন্যূনতম আমাদের কতগুলো উপাদানের প্রয়োজন হবে, ন্যূনতম যতগুলো কনস্টিটিউয়েন্ট ভেরিয়েবল এর প্রয়োজন হবে সেই নাম্বারটা হবে এই সিস্টেমের কম্পোনেন্ট নাম্বার। আমি যদি যে কোনো দুটি উপাদান নেই তাহলে এই সিস্টেমকে সাম্যাবস্থায় প্রকাশ করা সম্ভব হবে না। একটি নিলেও হবে না, দুটি নিলেও হবে না, মিনিমাম তিনটি উপাদান নিতে হবে। যেমন আমি যদি আয়রন ওয়াটার এবং এখান থেকে এটা নেই তাহলে এক্সপ্রেস করা যাবে আয়রন ওয়াটার, এবং এটা নিলে এক্সপ্রেস করা যাবে পানি, এটা যে কোনো তিনটি উপাদান নিলে এই সাম্যাবস্থা এক্সপ্রেস করা সম্ভব। কাজেই এই সিস্টেমের কম্পোনেন্ট নাম্বার হবে 3। তাহলে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে, যেমন এক উপাদান বিশিষ্ট সিস্টেম আমরা কি কি দেখলাম, আইস, ওয়াটার, অনুরূপভাবে কার্বন ডাই অক্সাইড, সালফার, এগুলো হচ্ছে এক উপাদান বিশিষ্ট সিস্টেম। কপার সালফেট দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেম, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেম, পটাশিয়াম আয়োডাইড প্লাস পানি দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেম, কপার প্লাস নিকেল দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেম। অনুরূপভাবে এই কি হলো 3 উপাদান বিশিষ্ট সিস্টেম। তাহলে আমরা উপাদান সংখ্যা সম্পর্কে ক্লিয়ারলি ধারণা পেয়েছি। এবার আমরা দেখব ডিগ্রিজ অফ ফ্রিডম বা ভেরিয়েন্স। ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বতন্ত্র মাত্রা এটা কি? কোন একটি সিস্টেমকে ডিফাইন করার জন্য ন্যূনতম যতগুলো ভেরিয়েবল ফ্যাক্টর কোন একটি সিস্টেমকে এক্সপ্রেস করার জন্য, ডিফাইন করার জন্য মাস্ট বি স্পেসিফাইড কোন একটি সিস্টেমকে এক্সপ্রেস করার জন্য ন্যূনতম যতগুলো ভেরিয়েবল ফ্যাক্টর, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদি যতগুলো ভেরিয়েবল ফ্যাক্টর প্রয়োজন হবে, এবং একটা সিস্টেমকে ডিফাইন করার জন্য অবশ্যই এদেরকে উল্লেখ করতে হবে। যেমন আমি যদি এখানে ব্যাপার চিন্তা করি, ব্যাপার জলীয় ডিফাইন করতে যাই তাহলে অবশ্যই চাপ এবং তাপমাত্রা, কত তাপমাত্রায় কত চাপে রাখা হবে অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে কোন একটি সিস্টেমকে ডিফাইন করার জন্য ন্যূনতম যতগুলো ভেরিয়েবল ফ্যাক্টরকে স্পেসিফাই করতে হবে এই সিস্টেমকে ডিফাইন করার জন্য। কোন একটি সিস্টেমকে সংজ্ঞায়িত করার জন্য যতগুলো ন্যূনতম পরিবর্তনশীল চলক, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদি প্রয়োজন পড়বে তাকেই বলা হবে ওই সিস্টেমের ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে বের করতে হয় এটা আমরা দেখব। আমি তিনটি সিস্টেম চিন্তা করলাম, এখানে শুধুমাত্র ওয়াটার
এখানে হলো আইস প্লাস ওয়াটার, এখানে ভেপার, ওয়াটার এবং আইস ইকুইলিব্রিয়ামে আছে। শুধুমাত্র একটি ফেজ, এখানে দুটি ফেজ সাম্যাবস্থায় আছে, এখানে তিনটি ফেজ সাম্যাবস্থায় আছে। তাহলে কম্পোনেন্ট নাম্বার এখানে ফেজ হলো 1, কম্পোনেন্ট নাম্বার শুধুমাত্র এক্সপ্রেস করার জন্য H2O প্রয়োজন, কাজেই উপাদান সংখ্যা 1। এখন আমার কোশ্চেন হলো F ইকুয়াল টু হোয়াট, ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়াল টু হোয়াট। এখানে দশা হলো দুইটি, কম্পোনেন্ট আইস প্রকাশ করার জন্য H2O, লিকুইড ওয়াটার প্রকাশ করার জন্য H2O, কাজে এখানে কম্পোনেন্ট হলো মিনিমাম একটি প্রয়োজন হচ্ছে। তাহলে F ইকুয়াল টু হোয়াট, 3 ফেজ 1 কম্পোনেন্ট, F ইকুয়াল টু হোয়াট। এই তিনটি ক্ষেত্রে আমরা স্বতন্ত্র মাত্রা নির্ণয় করব, সরাসরি দশা সূত্র প্রয়োগ করে আমরা বের করব না, আমরা প্রতিপাদন করব যে ফ্রিডম সংখ্যা কত হবে। মনে করি ইহা একটি অবস্থা। আমরা জানি প্রত্যেকটি সিস্টেমকে সংজ্ঞায়িত করার জন্য একটি অবস্থার সমীকরণ আছে বা একটি অবস্থার সমীকরণ প্রয়োজন হয়। তাহলে এর ক্ষেত্রে অবস্থার সমীকরণ P, T এবং C ইকুয়াল টু 0। একটি অবস্থা যেমন কত তাপমাত্রায় কত চাপ এবং এর ঘনত্ব কত তা এক্সপ্রেস করলে যে সমীকরণটি পাওয়া যাবে তাকে বলা হয় অবস্থার সমীকরণ, ইকুয়েশন অফ স্টেট। প্রত্যেকটি অবস্থার জন্য একটি ইকুয়েশন অফ স্টেট পাবো। যেমন আমরা গ্যাসের ক্ষেত্রে PV nRT পেয়েছিলাম, এটি একটি অবস্থার সমীকরণ। তেমনি এখানে তাপমাত্রা, চাপ ইত্যাদি প্রয়োজন পড়েছিল, কাজে আমরা বলতে পারি প্রত্যেকটি অবস্থাকে আমরা প্রকাশ করতে পারি একটি অবস্থার সমীকরণের সাহায্যে। এবার এখানে কতগুলো আমাদের ভেরিয়েবল ফ্যাক্টর রয়েছে একটু দেখি। আমাদের ভেরিয়েবল ফ্যাক্টর হলো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলো হলো ভেরিয়েবল ফ্যাক্টর। তাহলে এখানে যদি আমরা ভেরিয়েবল ফ্যাক্টর তিনটি পাচ্ছি, ভেরিয়েবল ফ্যাক্টর হলো 3, ভেরিয়েবল ফ্যাক্টর 3। আমরা জানি freedom number is equal to total number of variable factor minus total number of equation। কোন সিস্টেমের স্বতন্ত্র মাত্রা নির্ণয় করতে গেলে আমরা যতগুলো ওই সিস্টেমের ভেরিয়েবল ফ্যাক্টর থাকবে তা থেকে টোটাল নাম্বার অফ ইকুয়েশন মাইনাস করব। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ভেরিয়েবল 3 মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশন 1 ইকুয়াল টু 2। তাহলে এই সিস্টেমের স্বতন্ত্র মাত্রা হবে 2। যখন একটি দশা এক উপাদান বিশিষ্ট কোন সিস্টেমকে আমরা ডিফাইন করব, মিনিমাম দুইটি স্বতন্ত্র মাত্রা, দুটি ফ্রিডম নাম্বার প্রয়োজন হবে। কাজে এই সিস্টেমটিকে আমরা বলতে পারি বাইভেরিয়েন্ট সিস্টেম, দ্বি স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট সিস্টেম। এক উপাদান বিশিষ্ট কোন সিস্টেমের একটি দশা বিদ্যমান থাকলে সেখানে স্বতন্ত্র মাত্রা হবে 2। এর মানে হলো দুটি ভেরিয়েবল ফ্যাক্টরকে ইচ্ছামতো পরিবর্তন করা যাবে। এবার আমরা যদি দ্বিতীয় কেসে চিন্তা করি, এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এখানে হলো ওয়াটার S বরফ আর এখানে H2O L, এরা পরস্পর সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এখানে আমরা এই প্রত্যেকটি দশার জন্য একটি অবস্থার সমীকরণ থাকে। তাহলে এই বরফের জন্য আমরা একটি অবস্থার সমীকরণ পাবো, লিকুইডের জন্য একটি অবস্থার সমীকরণ পাবো। মনে করি ফর আইস PTCS, এটি হলো অবস্থার সমীকরণ। অনুরূপভাবে ফর ওয়াটার
f of PTCL। তাহলে এই দুইটা সমীকরণ পাচ্ছি। অবস্থা, ইকুয়েশন অফ স্টেট, এই অবস্থার জন্য একটি অবস্থার সমীকরণ, এই দশার জন্য একটি অবস্থার সমীকরণ, দুটি অবস্থার সমীকরণ পাওয়া গেল। আবার আমরা থার্মোডাইনামিক্স থেকে জানি যখন দুটি দশা সাম্য অবস্থায় থাকে তখন আরেকটি ইকুয়েশন পাওয়া যায়, তাকে বলা হয় ইকুয়েশন অফ কেমিক্যাল পটেনশিয়াল। এর রাসায়নিক বিভব এবং এর রাসায়নিক বিভব সমান হবে যদি ওই সিস্টেমটি সাম্য অবস্থায় থাকে। তাহলে আমরা বলতে পারি কেমিক্যাল পটেনশিয়াল অফ ওয়াটার S ইকুয়াল টু কেমিক্যাল পটেনশিয়াল অফ ওয়াটার L। অর্থাৎ দুটি দশা সাম্যাবস্থায় থাকলে তাদের রাসায়নিক বিভব বা কেমিক্যাল পটেনশিয়াল সমান থাকে। তাহলে এখানে আরেকটি সমীকরণ পাওয়া গেল। তাহলে আমরা টোটাল ইকুয়েশন পেয়েছি তিনটি। এবার আমরা বলি যদি টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর কয়টি? টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর হলো PT দুটি, CS 3 4। টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর হলো চারটি। চাপ, তাপমাত্রা, ঘনত্ব বরফের, ঘনত্ব পানির। কাজে এই চারটি ভেরিয়েবল ফ্যাক্টর আমাদের এখানে আছে। আর টোটাল নাম্বার অফ ইকুয়েশন হলো 3। কাজে F ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ভেরিয়েবল, টোটাল নাম্বার অফ ভেরিয়েবল মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশন। অর্থাৎ আমরা বলতে পারি যখন দুটি এক উপাদান বিশিষ্ট কোন সিস্টেমের দুটি দশা সাম্যাবস্থায় থাকে তখন ওখানে ফ্রিডম নাম্বার হবে 1, F ইকুয়াল টু 1। এখানে ছিল F ইকুয়াল টু 2, যখন C ইকুয়াল টু 1, P ইকুয়াল টু 1 তখন F ইকুয়াল টু 2 পেয়েছিলাম। এবার আমরা বলতে পারি তাহলে এক উপাদান বিশিষ্ট দুটি দশা সাম্যাবস্থায় থাকলে স্বতন্ত্র মাত্রা হবে 1। এর মানে হলো এই সাম্যাবস্থাটি বিদ্যমান রাখার জন্য কেবলমাত্র একটি ভেরিয়েবল ফ্যাক্টর পরিবর্তন করা যাবে, ইচ্ছামতো পরিবর্তন করা যাবে, সেটি হয় তাপমাত্রা না হয় চাপ। এবার আমরা যদি আইস, ওয়াটার এবং ভেপার এই সাম্যাবস্থার ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা কিভাবে সরাসরি দশা সূত্র প্রয়োগ না করে কিভাবে আমরা বের করতে পারি এখানে স্বতন্ত্র মাত্রা কত? C = 1, P = 3, F = what? তাহলে যেহেতু এখানে তিনটি দশা তাহলে আমরা বলতে পারি ফর আইস ইকুয়েশন অফ স্টেট PTCS = 0। অনুরূপভাবে ফর ওয়াটার FPTCL = 0। ফর ভেপার PTCG, এখানে CS দিয়ে বরফের ঘনত্ব, Cl দিয়ে পানির ঘনত্ব, Cg দিয়ে গ্যাসের ভেপার বা জলীয় বাষ্পের ঘনত্ব, এরা কখনোই সমান না। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ইকুয়েশন রয়েছে। অবস্থা, ইকুয়েশন অফ স্টেট, অবস্থার সমীকরণ রয়েছে তিনটি। যেহেতু তিনটি দশা তিনটি অবস্থার সমীকরণ, তার মানে যে কোনো অবস্থার একটি অবস্থা সমীকরণ থাকবে বা যে কোনো দশার একটি অবস্থা সমীকরণ থাকবে। এই সাম্যাবস্থাটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি H2OS H2OL H2OG। তাহলে যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে এখানে একটি সাম্যাবস্থা, এখানে একটি সাম্যাবস্থা, এই দুটি সাম্যাবস্থা রয়েছে। তাহলে আমরা জানি যে কোনো দুটি দশা সাম্যাবস্থায় থাকলে একটি রাসায়নিক বিভবের সমীকরণ পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি কেমিক্যাল পটেনশিয়াল অফ আইস ইকুয়াল টু কেমিক্যাল পটেনশিয়াল অফ ওয়াটার। অনুরূপভাবে পানি এবং গ্যাস যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে এখানেও বলতে পারি কেমিক্যাল পটেনশিয়াল অফ লিকুইড ইকুয়াল টু কেমিক্যাল পটেনশিয়াল অফ গ্যাস ইকুয়াল। তাহলে টোটাল নাম্বার অফ ইকুয়েশন 5। আমরা এবার তাহলে ফ্রিডম নাম্বার ইজিলি বের করতে পারি। এখানে স্বতন্ত্র মাত্রা কত আমরা বের করতে হলে আমাদের টোটাল নাম্বার অফ ভেরিয়েবল ফ্যাক্টর থেকে বাদ দিতে হবে ইকুয়েশন নাম্বার। সূত্রটা আমি আগেই দিয়েছি। PT দুটি ভেরিয়েবল ফ্যাক্টর CS, CL, CG
এখানে আরো তিনটি টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর হলো 5 টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর 5 মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশন টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0 তাহলে আমরা বলতে পারি তিনটি দশা যখন সাম্যাবস্থায় থাকবে ওখানে স্বতন্ত্র মাত্রা হবে 0 তাহলে স্বতন্ত্র মাত্রা যখন 1 তখন আমরা এটাকে বলি ইউনিভেরিয়েন্ট সিস্টেম যখন স্বতন্ত্র মাত্রা 2 তখন বলি আমরা বাইভেরিয়েন্ট সিস্টেম যখন স্বতন্ত্র মাত্রা 0 তখন বলি ইনভেরিয়েন্ট সিস্টেম বা নন ভেরিয়েন্ট সিস্টেম তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে তিনটি দশা যখন সাম্যাবস্থায় থাকবে তখন স্বতন্ত্র মাত্রা 0 এর মানে হলো এই সাম্যাবস্থা প্রকাশ করার জন্য কোনো স্বতন্ত্র মাত্রা কোনো ভেরিয়েবল ফ্যাক্টর পরিবর্তন করার সুযোগ নেই যদি কোনো ভেরিয়েবল ফ্যাক্টর পরিবর্তন করা হয় তখন আর এই সাম্যাবস্থা থাকবে না এখানে এই সাম্যাবস্থা বজায় রাখার জন্য বা বজায় থাকবে আমরা বা বজায় রাখার জন্য একটি মাত্র ভেরিয়েবল ফ্যাক্টর পরিবর্তন করতে পারবো ইচ্ছামতো আর এই শুধুমাত্র একটি অবস্থা যদি থাকে শুধুমাত্র একটি অবস্থা শুধু একটি অবস্থা যখন থাকবে তখন স্বতন্ত্র মাত্রা পাওয়া যাবে 2 যখন স্বতন্ত্র মাত্রা 2 হবে তখন এই সিস্টেমকে আমরা এক্সপ্রেস করার জন্য দুটি ভেরিয়েবল ফ্যাক্টর ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো আশা করি ফ্রিডম নাম্বার বা ভেরিয়েন্স সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া এসেছে এই ফেজ ডায়াগ্রাম যখন স্টাডি করতে যাব আমরা তখন এই তিনটি যেমন কম্পোনেন্ট নাম্বার ফেজ এবং স্বতন্ত্র মাত্রা আমাদেরকে ন্যারেট করতে হবে বর্ণনা করতে হবে ওই ডায়াগ্রামের মধ্যে তাহলে আমরা পরিচিত হলাম ইনভেরিয়েন্ট সিস্টেম মনোভেরিয়েন্ট সিস্টেম বাইভেরিয়েন্ট সিস্টেম কি ফেজ সম্পর্কে আমরা পড়লাম এবার ফেজ রুল দশা সূত্র কিভাবে আমরা প্রতিপাদন করতে পারি দশা সূত্র হলো এটাকে এক্সপ্রেস করা হয় কোন সিস্টেমের স্বতন্ত্র মাত্রা এবং দশা সংখ্যার সমষ্টি ওই সিস্টেমের উপাদান সংখ্যা অপেক্ষা 2 বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স বা কোন মেকানিক্যাল ফোর্সকে এই সূত্রে চিন্তা করা হয় নাই বা বৈদ্যুতিক বল তড়িৎ বল গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল এই বলগুলো চিন্তা না করে আমরা এখানে শুধুমাত্র একটি সম্পর্ক দেখব স্বতন্ত্র মাত্রা দশা এবং উপাদান সংখ্যার মধ্যে একটি সম্পর্ক প্রকাশ করা হয়েছে বিজ্ঞানী গিবস এই সূত্রটি প্রতিপাদন করেছেন তাহলে দশা সূত্র বলতে আমরা বুঝবো যে সূত্রের সাহায্যে স্বতন্ত্র মাত্রা দশা এবং উপাদান সংখ্যার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয় তাকে বলা হয় দশা সূত্র সূত্রের বিবৃতি হলো কোন সিস্টেমের স্বতন্ত্র মাত্রা এবং দশা সংখ্যার সমষ্টি ওই সিস্টেমের উপাদান সংখ্যা অপেক্ষা 2 বেশি এই সূত্রের উপপাদন দুই ভাবে আসে শুধু বলা হয় দশা সূত্রের উপপাদন করো অথবা দশা সূত্রের তাপীয় উপপাদন বা তাপগতীয় উপপাদন দেখাও তাপগতীয় উপপাদন বলতে তাপগতীয় যে অপেক্ষক সেই অপেক্ষকগুলো আমাদের ব্যবহার করে যদি প্রতিপাদন করা হয় তাহলে এটাকে বলা হবে তাপগতীয় উপপাদন যেমন তাপগতীয় অপেক্ষকগুলো হলো এনট্রপি মুক্ত শক্তি কেমিক্যাল পটেনশিয়াল এনথালপি ইত্যাদি তাহলে আমি এখানে কেমিক্যাল পটেনশিয়াল ব্যবহার করব তাহলে এটাকে আমি বলতে পারবো তাপগতীয় উপাদান অথবা সরাসরি যদি আসে দশা সূত্রের উপাদান করো তাহলে এটা দিয়েই হবে মনে করি এখানে আমার একটি সিস্টেম রয়েছে যার দশা সংখ্যা হলো পি ফেজ নাম্বার উপাদান সংখ্যা হলো সি তাহলে আমরা একটু আগেই দেখেছি যে প্রত্যেকটি দশার জন্য একটি ইকুয়েশন থাকে অবস্থার ইকুয়েশন যে কোনো সিস্টেমের তাহলে আমরা এখানে টোটাল অবস্থার সমীকরণ বের করব এবং টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর বের করব আচ্ছা ভেরিয়েবল ফ্যাক্টরগুলো যদি আমরা আগে বের করি মনে করি পি সংখ্যক ঘনমাত্রা চলক এখানে রয়েছে যেহেতু দশা সংখ্যা পি একটি দশা আমরা ইতিমধ্যে দেখেছি যে একটি এক উপাদান বিশিষ্ট সিস্টেমের একাধিক দশা থাকতে পারে প্রত্যেকটি দশার জন্য যেমন বরফের ঘনত্ব তরলের ঘনত্ব
জলীয় বাষ্পের ঘনত্ব, এগুলো হলো ঘনমাত্রা চলক। তাহলে যতগুলো দশা থাকবে ততগুলো ঘনমাত্রা চলক থাকবে। যেহেতু এই সিস্টেমের দশা সংখ্যা পি, কাজে পি সংখ্যক দশার জন্য পি সংখ্যক কনসেন্ট্রেশন ভেরিয়েবল ঘনমাত্রা চলক থাকবে। আমি আবারো বলছি, একটু আগে আমরা বরফের ঘনত্ব সিএস, পানির ঘনত্ব সিএল, ভেপারের ঘনত্ব সিজি দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে যতগুলো দশা থাকবে ততগুলো ঘনমাত্রা চলক থাকবে। যেহেতু এখানে দশা সংখ্যা পি, কাজেই ঘনমাত্রা চলক থাকবে পি। যে কোনো সিস্টেমকে সংজ্ঞায়িত করতে গেলে বাহ্যিক দুটি চলকের প্রয়োজন হয়, তাপমাত্রা এবং চাপ। তাহলে এক্সটার্নাল এখানে ভেরিয়েবল হচ্ছে দুটি। এবার একটি উপাদান যদি থাকে, বিশিষ্ট সিস্টেমের জন্য পি সংখ্যক ভেরিয়েবল কনসেন্ট্রেশন ভেরিয়েবল থাকতে পারে। কেন? যেমন পানির ক্ষেত্রে বরফ, তরল পানি এবং বাষ্পীয়, এক উপাদান বিশিষ্ট সিস্টেমের জন্য তিনটি দশা ছিল। তাহলে একটি উপাদান বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে যদি তিনটি দশা থাকে, তাহলে যতগুলো দশা থাকবে ততগুলো ঘনমাত্রা চলক থাকবে। অনুরূপভাবে তাহলে এক উপাদানের জন্য যদি পি সংখ্যক থাকে, তাহলে সি উপাদানের জন্য হবে সি ইনটু পি। তাহলে আমরা বলতে পারি যে সি উপাদান যখন একটা সিস্টেমে থাকবে, পি সংখ্যক যখন দশা থাকবে, তখন কনসেন্ট্রেশন ভেরিয়েবল হবে সিপি। আরো দুটি এক্সটার্নাল ভেরিয়েবল ফ্যাক্টর হলো প্রেসার এবং টেম্পারেচার। তাহলে বলতে পারি টোটাল নাম্বার অফ ভেরিয়েবল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু সিপি প্লাস 2। আবার বলছি, যেমন পানির ক্ষেত্রে বরফ, আইস, ওয়াটার, গ্যাস, এর একটি ঘনত্ব আছে মনে করি সিএস, এর একটি ঘনত্ব সিএল, এর একটি ঘনত্ব সিজি। তাহলে এইগুলো হচ্ছে ঘনমাত্রা বা ঘনমাত্রা চলক। এই এক উপাদান বিশিষ্ট সিস্টেমের তিনটি দশা আছে, তিনটি ঘনমাত্রা চলক পাওয়া গেল। তাহলে আমি এই সিস্টেমে দশা সংখ্যা ধরেছি পি। তাহলে পি সংখ্যক দশার জন্য পি সংখ্যক ঘনমাত্রা চলক থাকবে। একটি উপাদানের জন্য যদি পি সংখ্যক ঘনমাত্রা চলক থাকে, তাহলে সি উপাদানের জন্য হবে সিপি। তাহলে সিপি হলো টোটাল ঘনমাত্রা চলক। আবার এক্সটার্নাল দুটি চলকের প্রয়োজন হয়, তাপমাত্রা এবং চাপ। কাজেই টোটাল নাম্বার অফ ভেরিয়েবল ফ্যাক্টর ইজ সিপি প্লাস 2। এবার আমরা ইকুয়েশন বলছিলাম যে প্রত্যেকটি দশার জন্য একটি অবস্থার সমীকরণ রয়েছে। তাহলে পি সংখ্যক দশার জন্য পি সংখ্যক অবস্থার সমীকরণ থাকবে। পি সংখ্যক দশার জন্য পি সংখ্যক অবস্থার সমীকরণ থাকবে। ইকুয়েশন অফ স্টেট। তাহলে এক উপাদান বিশিষ্ট যদি হয়, এক উপাদান বিশিষ্টর জন্য যা হবে, তাহলে সি উপাদানের জন্য আমরা এবার দেখি যে কোন সিস্টেমে যদি এমন হয় একটি দশা আরেকটি দশার সাথে সাম্যাবস্থায় আছে, কোন একটি সিস্টেমের দুটি দশা যখন সাম্যাবস্থায় থাকবে, তখন আমরা আরেকটি সমীকরণ পাই। যে কোনো দুটি দশার জন্য একটি সমীকরণ পাওয়া যায়, কেমিক্যাল পটেনশিয়াল বা রাসায়নিক বিভবের সমীকরণ। যে কোনো দুটি দশা সাম্যাবস্থায় থাকলে আমরা একটি রাসায়নিক বিভবের সমীকরণ পাই। তাহলে পি সংখ্যক দশার জন্য আমরা পাবো একটি কম, দুটির জন্য যদি একটি, তাহলে পি সংখ্যক দশার জন্য পাবো একটি কম। এবার এক উপাদান বিশিষ্টর জন্য যদি এটা হয়, তাহলে যখন উপাদান থাকবে সি, তার জন্য আমরা লিখতে পারি সি ইনটু পি মাইনাস 1। এই ইকুয়েশন গুলো হলো কেমিক্যাল পটেনশিয়াল আর অবস্থার সমীকরণ হলো পি। তাহলে টোটাল ইকুয়েশন আমরা বলতে পারি টোটাল ইকুয়েশন পি প্লাস সি ইনটু পি মাইনাস 1। তাহলে আমরা এই সিস্টেমে টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর পেয়েছি সিপি প্লাস 2, টোটাল ইকুয়েশন পেয়েছি পি প্লাস সি ইনটু পি মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি
f সমান হবে টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর cp প্লাস 2 মাইনাস টোটাল ইকুয়েশন p প্লাস c ইনটু p মাইনাস 1। এবার আমরা বলতে পারি cp প্লাস 2 মাইনাস p মাইনাস cp প্লাস c ইকুয়াল টু হলো cp cp ক্যান্সেল, এই p যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে f প্লাস p ইজ ইকুয়াল টু এখানে থাকবে হলো c প্লাস 2। তাহলে আমরা জানি না দেখা যাচ্ছে কিনা, f প্লাস p ইকুয়াল টু c প্লাস 2 এটাই ছিল আমাদের দশা সূত্র। এই দশা সূত্র প্রতিপাদন করার সময় আমরা এখানে কেমিক্যাল পটেনশিয়াল ব্যবহার করেছি। কেমিক্যাল পটেনশিয়াল, তাহলে এটাকে আমরা তাপগতীয় উপাদান বলতে পারি। আমি আবার বলছি, আমরা এমন একটি সিস্টেম ধরে নিয়েছি যেখানে দশা সংখ্যা p, ঘনমাত্রা উপাদান সংখ্যা c। তাহলে প্রত্যেকটি সিস্টেমের জন্য আমরা জানি যে এক একটি দশার এক একটি ঘনমাত্রা থাকে। তাহলে আমরা এখানে যতগুলো দশা ধরে নিয়েছি ততগুলো ঘনমাত্রা চলক বিদ্যমান। এক উপাদান বিশিষ্টর জন্য যদি p সংখ্যক ঘনমাত্রা চলক থাকে তাহলে c উপাদানের জন্য হবে cp ঘনমাত্রা চলক। দুটি বাহ্যিক চলক হলো চাপ এবং তাপমাত্রা, তাহলে টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর cp প্লাস 2। আবার আমরা জানি একটি দশার জন্য একটি অবস্থা সমীকরণ থাকবে, তাহলে p সংখ্যক দশার জন্য p সংখ্যক অবস্থা সমীকরণ। অনুরূপভাবে যে কোনো দুটি দশা সম অবস্থায় থাকলে একটি রাসায়নিক বিভবের সমীকরণ পাওয়া যায়, তাহলে p সংখ্যক এর জন্য একটি কম হবে, তাহলে c উপাদানের জন্য c গুণ হবে। তাহলে টোটাল নাম্বার অফ ইকুয়েশন হবে p প্লাস c ইনটু p মাইনাস 1। এটা হলো টোটাল নাম্বার অফ ইকুয়েশন। তাহলে এবার আমরা ফ্রিডম নাম্বার যদি বের করতে চাই, টোটাল ভেরিয়েবল ফ্যাক্টর থেকে টোটাল ইকুয়েশন মাইনাস করলে f প্লাস p ইকুয়াল টু c প্লাস 2। এই দশা সূত্রের প্রয়োগ আমরা পরবর্তীতে করব। এখানে বলে রাখি যে যখন দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেমকে আমরা চিন্তা করি, যেমন f প্লাস p ইজ ইকুয়াল টু c প্লাস 2, যখন উপাদান হয় 2, মিনিমাম একটি দশা যদি থাকে তাহলে f ইজ ইকুয়াল টু 3। দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেমের স্বতন্ত্র মাত্রা 3, অর্থাৎ তিনটি ভেরিয়েবল ফ্যাক্টর একটি চিত্রে প্রকাশ করতে গেলে 3 ডাইমেনশনাল ফিগারের প্রয়োজন হয়। 3 ডাইমেনশনাল ফিগারে দশা সূত্র স্টাডি করা আমাদের জন্য কঠিন হয়। সেই ক্ষেত্রে দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেমের যদি এরকম হয় যে কঠিন দশা এবং তরল দশা থাকে, তখন চাপের ভূমিকা নেগলেক্ট করা যায়। সেজন্য সেখানে এই এক্সটার্নাল দুটি ফ্যাক্টরের মধ্যে একটি ফ্যাক্টরকে কনস্ট্যান্ট রেখে f প্লাস p ইকুয়াল টু c প্লাস 1 এই সূত্র প্রয়োগ করে স্টাডি করা হয়। তখন এই সূত্রটাকে বলা হয় রিডিউসড ফেজ রুল বা সংক্ষিপ্ত দশা সূত্র। তাহলে আমরা দশা সূত্রের প্রতিপাদন করলাম। এই দশা সূত্র কোন ক্ষেত্রে প্রয়োগ করব? যদি দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেমের এমন হয় যে গ্যাসীয় অবস্থা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে চাপের ভূমিকা থাকবে, সেখানে আমরা এই সূত্র ব্যবহার করে হিসাব করতে পারবো স্বতন্ত্র মাত্রা। তবে যদি সলিড এবং লিকুইড থাকে সেই ক্ষেত্রে চাপের ভূমিকা কম থাকে, চাপকে কনস্ট্যান্ট ধরে তখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা স্বতন্ত্র মাত্রা নির্ণয় করব। এই সূত্রটিকে বলা হয় সংক্ষিপ্ত দশা সূত্র। আমরা এবার ফেজ ডায়াগ্রাম স্টাডি করব। আমি পানির দশা সূত্র প্রথমে দেখাচ্ছি। ও এ বি সি। যদি আমরা পানির ক্ষেত্রে চিন্তা করি যে বরফের একটা টুকরা, একে আমরা হিট দিচ্ছি। হিট দিতে দিতে এমন একটা সময় হবে এটা গলতে শুরু করবে। তাহলে আমরা বলতে পারছি যে তাপমাত্রা এবং চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে তাপমাত্রা চাপ বৃদ্ধি পেতে 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 এক সময় এমন হবে এই বিন্দুতে পৌঁছবে।
তারপরে আরো যদি তাপমাত্রা চাপ বৃদ্ধি করা হয় এদিকে বসবে, আর এখানে যদি তাপমাত্রা হ্রাস করা হয় এবং চাপ বৃদ্ধি করা হয় তাহলে এদিকে যাবে। আমি যদি এই বাম থেকে ডান দিকে যাই তাপমাত্রা বৃদ্ধি পাবে, নিচ থেকে উপরের দিকে গেলে চাপ বৃদ্ধি পাবে। এবার এই পানির দশাচিত্রে আমরা এরকম ফিগার পাই, এটা হলো পানির দশাচিত্র বা ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। এখানে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আইস, ওয়াটার, ভেপার। যদি আমরা বলি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি কোন অবস্থায় থাকবে, তো তখন আমাদের ধারণা যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়। কিন্তু আজকে আমরা দশাসূত্রের সাহায্যে দেখাবো যে এটি কেবলমাত্র একটি স্টেট, এছাড়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লিকুইড ফর্মে থাকতে পারে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পীয় রূপ থাকতে পারে। এখানে এই বিন্দুর তাপমাত্রা হলো 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড, এই বিন্দুর চাপ হলো 4.58 মিলিমিটার। আমরা মনে করি যে এই বিন্দুতে চাপ হলো 1 অ্যাটমোস্ফিয়ার বা 760 মিলিমিটার, 1 অ্যাটমোস্ফিয়ার বা 760 মিলিমিটার, এবং এই বিন্দুতে তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে করি এই বিন্দুতে তাপমাত্রা 373 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে করি এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এর দশাচিত্রে আমাদের কি কি বর্ণনা দিতে হবে? প্রথমত ও এ রেখা, ও বি এবং ও সি এই তিনটি রেখা বর্ণনা। তারপরে হলো ক্ষেত্র এ ও বি এই ক্ষেত্রে বর্ণনা, বি ও সি এই ক্ষেত্রে বর্ণনা, এবং এ ও সি এই ক্ষেত্রে তিনটি ক্ষেত্রের বর্ণনা এবং এই পয়েন্টের বর্ণনা। এই বর্ণনাগুলো যখন আমরা দিব তখনই পানির দশাচিত্রের বর্ণনা হয়ে যাবে। এবার আসি ও এ রেখা কি বোঝাচ্ছে। ও এ রেখা বোঝাচ্ছে আইস এবং ভেপার এর মধ্যে একটি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তাহলে এখানে একটি দশা, এখানে একটি দশা, দুটি দশার মধ্যে সাম্যাবস্থা বোঝাচ্ছে। তাহলে এই রেখাটি হলো একটি টু ফেজ ইকুইলিব্রিয়াম, এবং এই রেখাকে কি বলা হচ্ছে? সলিড। এমন তাপমাত্রা এবং চাপে এদের মধ্যে সাম্যাবস্থা বোঝাচ্ছে যে সলিড থেকে সরাসরি ভেপার, অর্থাৎ যখন আমরা 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং 4.58 মিলিমিটার প্রেসারের নিচে চিন্তা করব, যখন চাপ এত এবং তাপমাত্রা এত এর নিচে চিন্তা করব, তখন ওই বরফটাকে যদি তাপমাত্রা, যেমন এই বিন্দুতে আমি যদি চিন্তা করি, এটা বোঝাচ্ছে যে এই চাপের থেকে কম চাপ এবং এই তাপমাত্রা থেকে কম তাপমাত্রা, তখন বাষ্প এবং বরফ দুইটার মধ্যে সাম্যাবস্থায় থাকবে। যদি আমি এই চাপ স্থির রেখে চাপ এবং তাপমাত্রা একটু বাড়িয়ে দিই, দুটি তাপ এবং তাপমাত্রা একটু বাড়িয়ে দিই, তখন হয়তো বিন্দুটা এখানে চলে আসবে, তখন হলো ব্যাপারে চলে যাবে, অর্থাৎ তখন আর এই সাম্যাবস্থা থাকবে না। আবার যদি আমি তাপমাত্রা চাপ কমিয়ে দেই তখন এখানে পাওয়া যাবে, অর্থাৎ যখন আমি এই তাপমাত্রা এবং এই চাপের নিম্নে চিন্তা করব, তখন নিম্নে বাষ্পের সাথে আইস সাম্যাবস্থায় থাকতে পারে। যদি আমি এদিকে আসি তাহলে সেটা আইস হবে, আর এদিকে গেলে ভেপার হবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সামান্য উপরে আর চাপ হলো এত এর নিচে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচের দিকেও আমি চিন্তা করতে পারি। যদি আমি এই বিন্দু চিন্তা করি, এখানে বোঝাচ্ছে যে এই চাপে এবং এই তাপমাত্রায় কেবলমাত্র বরফ এবং বাষ্প সাম্যাবস্থায় থাকবে। আমি যদি এটা বলি যে এখানে একটি বরফের টুকরা, এটা ক্লোজ একটা সিস্টেম, আমি চাপ বৃদ্ধি করে এমন চাপে নিয়ে আসলাম, চাপ হ্রাস করে এমন চাপে নিয়ে আসলাম যে এখানে চাপ হলো 4.58 মিলিমিটার, এর থেকেও কম। এই যখন
খুব নিম্ন চাপ থাকবে আর তাপমাত্রা যখন মাইনাস থাকবে তখন এই বরফ এবং বাষ্প এর মধ্যে সাম্যাবস্থা পাবো। এই সাম্যাবস্থা থেকে আমি যদি তাপমাত্রা চাপ একটু কমিয়ে নিয়ে আসি তাহলে টোটালটাই হয়ে যাবে বরফ, কোনো ধরনের বাষ্প এখানে থাকবে না। আবার আমি যদি এই বিন্দু থেকে একটু চাপ তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে টোটাল বরফের টুকরা থাকবে না, টোটালটাই হয়ে যাবে বাষ্প। অর্থাৎ এই মাইনাস ডিগ্রিতেও পানির বাষ্প পাওয়া যাবে, কোনো ধরনের বরফ বা লিকুইড পাওয়া যাবে না। ভেরি লো প্রেসার এবং টেম্পারেচার নেগেটিভ, তখন পানি কোনো তরল বা আইস বা কঠিন দশা থাকবে না, টোটালটাই বাষ্পীয় দশা হয়ে যাবে। এই যে এই বিন্দু, তার মানে এই বিন্দুটা যদি আমি চিন্তা করি, এই প্রেসার এবং এই তাপমাত্রা, এখানে যদি আমি আসি এই তাপমাত্রা এবং এই প্রেসার, ভেরি লো প্রেসার টেম্পারেচার আমি বৃদ্ধি করলে তখন এই এরিয়াতে চলে আসবে, এই এরিয়াটা বোঝাচ্ছে ব্যাপার। তাহলে খুব নিম্ন তাপমাত্রায় এবং নিম্ন চাপে পানির যে দশা পাওয়া যাবে, যেমন আমি বলছিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা শুধু মনে করি যে বরফ থাকবে, আসলে ব্যাপারটা এরকম না, চাপের সাথে এটা জড়িত। হ্যাঁ, এখন এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ পাওয়া যাবে কখন? শুধুমাত্র এই যে 1 অ্যাটমসফিয়ার চাপে আমরা যদি চিন্তা করি, এই 1 অ্যাটমসফিয়ার চাপে এই তাপমাত্রায় এবং এই চাপে, এইদিকে বরফ এদিকে লিকুইড একটা সাম্যাবস্থায়, যদি আমি তাপমাত্রা চাপ একটু কমাই তাহলে টোটালটাই বরফ, তাপমাত্রা চাপ একটু বৃদ্ধি করি আবার টোটালটাই পানি হয়ে যাবে। কিন্তু আমি যদি খুব নিম্ন চাপে চিন্তা করি তখন বাষ্প অথবা বরফ পাওয়া যাবে, কোনো পানি থাকবে না। এই চাপের উপরে যদি আমি চিন্তা করি তখন পানি পাওয়া যাবে। তাহলে আমি এই রেখার বর্ণনা দিতে পারি, আইস থেকে যেহেতু বাষ্প পাওয়া যাচ্ছে তাহলে এই রেখাটাকে বলতে পারি সাবলাইমেশন কার্ভ। তাহলে আমি বলবো যে পানির দশাচিত্রে ও এ রেখা কঠিন বরফের ঊর্ধ্বপাতন রেখাকে নির্দেশ করে, ইহা বরফ এবং বাষ্পের মধ্যে সাম্যাবস্থা নির্দেশ করে, কাজে ইহা একটি টু ফেজ ইকুইলিব্রিয়া। ইহা হলো একটি টু ফেজ ইকুইলিব্রিয়া। যেহেতু এটা টু ফেজ ইকুইলিব্রিয়া, এবার আমরা এখানে বলতে পারবো যে উপাদান সংখ্যা হলো 1, দশা সংখ্যা হলো 2, তাহলে স্বতন্ত্র মাত্রা হবে, আমরা সূত্র জানি F = C + 2 - P, তাহলে C হলো 1 + 2 - P হলো 2 = 1। তাহলে এই রেখার যে কোনো বিন্দুতে স্বতন্ত্র মাত্রা হবে 1, অর্থাৎ এই সিস্টেমটি হলো একটি মনোভ্যারিয়েন্ট সিস্টেম। ও এ কার্ভকে বলা হচ্ছে সাবলাইমেশন কার্ভ অফ আইস, অথবা উল্টা ভাবে যদি আমরা বলি ডিপোজিশন। এই ব্যাপারকে যদি আমরা ডিপোজিশন করি তাহলে বরফ পাবো। এই বরফকে যেমন সাবলাইমেশন করলে ব্যাপার পাওয়া যায়, ব্যাপারকে ডিপোজিশন করলে আইস পাওয়া যাবে। তাহলে এখানে একই ভাবে আমরা বলতে পারি যে সাবলাইমেশন কার্ভ অথবা ডিপোজিশন কার্ভ। এবং এই রেখা আইস এবং বাষ্পের মধ্যে একটি সাম্যাবস্থা নির্দেশ করে, কাজেই ইহা একটি টু ফেজ ইকুইলিব্রিয়া। দুটি দশা, এক উপাদান বিশিষ্ট সিস্টেমের দুটি দশা সাম্যাবস্থায় রয়েছে, তাই এই ক্ষেত্রে স্বতন্ত্র মাত্রা হলো 1, অর্থাৎ ইহা একটি মনোভ্যারিয়েন্ট সিস্টেম হওয়ায় এই রেখার যে কোনো বিন্দুতে একটি স্বতন্ত্র মাত্রা ইচ্ছামতো পরিবর্তন করা যাবে। যেমন আমি যদি এই রেখার উপরে শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করতে পারি তাহলে এই রেখা থাকবে, অথবা শুধুমাত্র চাপ পরিবর্তন করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে এই তাপমাত্রা চাপ চিন্তা করি, আমি শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করব, তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে এই রেখাটা থাকবে, কিন্তু তাপমাত্রা এবং চাপ দুইটাই যদি চেঞ্জ করা হয় তাহলে হয় এদিকে যাবে না হয় এদিকে যাবে, তখন এই বিন্দু পাওয়া যাবে না। তার মানে যেমন আমি যদি বলি যে বরফ, একে আমি হিট দিচ্ছি, বরফকে যদি আমি হিট দেই তাহলে এখানে যদি আমি চিন্তা করি এই তাপমাত্রার উপরে হিট দিতে দিতে এমন একটা সময় আসবে যে বরফ গলে তরলে যাবে। তাহলে এখানে যদি আমি একটা থার্মোমিটার যোগ করে দিই,
এই বরফটা যখন গলতে শুরু করবে বায়ুমণ্ডলীয় চাপে 1 অ্যাটমসফিয়ার যখন গলতে শুরু করবে, তখন এখানে আমি একটা থার্মোমিটার রেখে দিলাম। যখন গলতে শুরু করবে এর তাপমাত্রা বৃদ্ধি পাবে না, এদিকে আমি যতই তাপ দেই এর তাপমাত্রা বৃদ্ধি পাবে না। এই কথাটা এখানে আমি বলতে চাচ্ছি যে আমি একটি ভেরিয়েবল ফ্যাক্টর পরিবর্তন করলেও এই বিন্দুটা পাওয়া যাবে, কারণ আরেকটি আমি পরিবর্তন করি নাই। যেমন এখানে আমি তাপ দিচ্ছি, তাপমাত্রা কিন্তু স্থির থেকে গেল। কেন স্থির থেকে গেল? কারণ বরফ বলতেছে টোটাল শক্তি কাজে লাগাবে এই বরফকে গলানোর জন্য। যেহেতু এখানে তাপ দিচ্ছি, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ঠিক এখানে আমরা যদি বলি যে এই রেখার যে কোনো বিন্দুতে একটি স্বতন্ত্র মাত্রা ইচ্ছামতো পরিবর্তন করা যাবে, কিন্তু যদি দুটি পরিবর্তন করা হয় তখন আর এই সিস্টেমটি পাওয়া যাবে না, অর্থাৎ এই সাম্যাবস্থা পাওয়া যাবে না। অনুরূপভাবে এবার আমরা বলতে পারি OB হচ্ছে আইস এবং ওয়াটার এর মধ্যে সাম্যাবস্থা নির্দেশ করছে, এবং আইস গলে বা মেল্ট হয়ে ওয়াটার হয়, তাহলে আমরা এই কার্ভটাকে বলতে পারতেছি মেল্টিং কার্ভ। অথবা আমরা এটাকে বলতে পারতেছি ফিউশন কার্ভ। তাহলে OB চিত্রে OB হলো আইসের ফিউশন কার্ভ, যা আইস এবং ওয়াটার মধ্যে সাম্যাবস্থা নির্দেশ করে। কাজে ইহাও একটি টু ফেজ ইকুইলিব্রিয়াম। এই টু ফেজ ইকুইলিব্রিয়াম আবার আমি যদি উল্টা ভাবে চিন্তা করি, এখানে ওয়াটারকে যদি আমি তাপমাত্রা কমাতে থাকি তাহলে আইস পাওয়া যাবে, তাহলে এটা হলো ফ্রিজিং পয়েন্ট। তাহলে মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট দুটি পয়েন্ট ভাইস ভার্সা, একটি আরেকটির বিপরীত। তাহলে ফিউশন কার্ভ অথবা ফ্রিজিং কার্ভ বলতে পারি আমরা। চিত্রে OB হলো OB রেখা আইসের ফিউশন কার্ভ অথবা ওয়াটারের ফ্রিজিং কার্ভ। এই OB রেখা আইস এবং ওয়াটারের মধ্যে একটি সাম্যাবস্থা নির্দেশ করে। ইহা একটি টু ফেজ ইকুইলিব্রিয়াম। যেহেতু এক উপাদান বিশিষ্ট দুটি দশা আছে, কাজে এই এখানেও স্বতন্ত্র মাত্রা এক, অর্থাৎ ইহাও একটি মনোভ্যারিয়েন্ট সিস্টেম। এখানেও ইচ্ছামতো একটি স্বতন্ত্র মাত্রা পরিবর্তন করা যাবে। অনুরূপভাবে OC ওয়াটার এবং ভেপার এর মধ্যে সাম্যাবস্থা নির্দেশ করে। যদি আমরা এমন অবস্থায় চিন্তা করি যে তাপমাত্রা এখানে 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে চাপ এবং তাপমাত্রা উভয় বৃদ্ধি করতে থাকলে পানি এবং বাষ্পের মধ্যে সাম্যাবস্থা পাওয়া যাবে। শুধুমাত্র 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে এবং 4.58 মিলিমিটার চাপের পরে যদি আমি চিন্তা করি তাপমাত্রা চাপ বৃদ্ধি করতেছি, তাহলে ধীরে ধীরে এই রেখা পাওয়া যাবে। তার মানে এবং বাষ্পের মধ্যে সাম্যাবস্থা পাওয়া যাবে। পানি যখন বাষ্প হয় তখন ফুটতে শুরু করে, তার মানে এটাকে আমরা বলতে পারি বয়েলিং পয়েন্ট কার্ভ। অনুরূপভাবে আমরা যদি আবার এটাকে শীতলীকরণ করতে থাকি তাহলে আবার পানি পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইহা একটি টু ফেজ ইকুইলিব্রিয়াম L এবং G। যেহেতু ওয়াটার এবং ভেপারের মধ্যে টু ফেজ ইকুইলিব্রিয়াম, কাজে এক উপাদান বিশিষ্ট টু ফেজ সাম্যাবস্থায় আছে, কাজে এখানেও স্বতন্ত্র মাত্রা এক। তার মানে ইহাও একটি মনোভ্যারিয়েন্ট সিস্টেম। এবার তিনটি রেখার বর্ণনা আমরা দিয়ে দিলাম। এবার তিনটি ক্ষেত্র এবং লাস্ট এই বিন্দু, তিনটি ক্ষেত্র। চিত্রে AOB এই ক্ষেত্রটি আইস কে নির্দেশ করে। চিত্রে AOB আইস কে নির্দেশ করে। এই আইস অর্থাৎ আমি যদি এই বিন্দু চিন্তা করি, এই চাপ এবং এই তাপমাত্রা মাইনাস এবং এখানে 1 অ্যাটমসফিয়ারের নিচে, অথবা আমি এই বিন্দু যে কোনো বিন্দু চিন্তা করি, আমি ইচ্ছামতো এই চাপ পরিবর্তন করলাম, তাপমাত্রা পরিবর্তন করলাম, দুটি পরিবর্তন করতে পারতেছি। এই ক্ষেত্রের যে কোনো বিন্দুতে দুটি পরিবর্তন করলেও এই সিস্টেমকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রটি হলো বরফের আইস। এই ক্ষেত্রে আমরা দুটি স্বতন্ত্র মাত্রা বা দুটি ভেরিয়েবল ফ্যাক্টর ইচ্ছামতো পরিবর্তন করতে পারছি। অর্থাৎ c 1 p যখন 1 হবে তখন স্বতন্ত্র মাত্রা পাওয়া যাবে 2। এই দুটি প্রপার্টি ইচ্ছামতো পরিবর্তন করলেও আমরা এই সিস্টেমটি পাচ্ছি। তাহলে এখানে এই বর্ণনাটুকুই দিতে হবে যে চিত্রে A ও B ক্ষেত্র পানির কঠিন দশাকে নির্দেশ করে। এই ক্ষেত্রের যে কোনো বিন্দুতে স্বতন্ত্র মাত্রা 2, অর্থাৎ ইচ্ছামতো দুটি
ভেরিয়েবল ফ্যাক্টর পরিবর্তন করা যাবে। অনুরূপভাবে বিওসি পানির তরল দশাকে নির্দেশ করে, এক উপাদান বিশিষ্ট একটি দশা থাকায় এখানেও স্বতন্ত্র মাত্রা হবে 2। অনুরূপভাবে এ ও সি এখানেও স্বতন্ত্র মাত্রা 2। এবার পয়েন্ট ও চিত্রে পয়েন্ট ও ট্রিপল পয়েন্ট নির্দেশ করে, যেটি আমরা বলছিলাম যে 4.58 মিলিমিটার চাপে 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমি চিন্তা করি, 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4.58 মিলিমিটার চাপে, তখন বরফ, পানি এবং জলীয় বাষ্প তিনটি সাম্যাবস্থায় থাকবে। তিনটি সাম্যাবস্থা যদি থাকে, তিনটি দশা যদি সাম্যাবস্থায় থাকে, তিনটি দশা এক উপাদান বিশিষ্ট তিনটি দশা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা সেখানে দশা সূত্র প্রয়োগ করে দেখেছিলাম স্বতন্ত্র মাত্রা শূন্য। অর্থাৎ এই ট্রিপল পয়েন্টে স্বতন্ত্র মাত্রা শূন্য, তার মানে এই বিন্দুটি হচ্ছে একটি নন ভেরিয়েন্ট সিস্টেম। তাহলে আমরা এই পানির দশা চিত্রে তিন ধরনের সিস্টেম পেয়েছি। এটি হলো বাইভেরিয়েন্ট সিস্টেম বা স্বতন্ত্র মাত্রা 2, এটিও বাইভেরিয়েন্ট সিস্টেম, এটিও বাইভেরিয়েন্ট সিস্টেম। কিন্তু এই কার্ভ ও এ, কার্ভ ও বি, কার্ভ ও সি এরা হলো মনোভেরিয়েন্ট সিস্টেম এবং ট্রিপল পয়েন্ট নন ভেরিয়েন্ট সিস্টেম। এবার আমরা দেখতে পাচ্ছি এই টেম্পারেচারে এবং এই প্রেসারে যাওয়ার পরে যদি আমরা যাই, তখন এখানে এমন একটি অবস্থা পাওয়া যাবে যেটিকে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড বলা হবে। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, এই ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা হলো ট্রিপল পয়েন্ট, এটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট টিসি। এই ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে এবং এই ক্রিটিক্যাল প্রেসারের উপরে আমরা যদি চিন্তা করি, তখন এখানে এমন একটি অবস্থা হবে যেটা ফ্লুইড হয়ে যাবে, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, এই হলো আমাদের মোটামুটি পানির দশাচিত্র। এবার আমি যদি এখানে এই বিন্দুটা চিন্তা করি, 1 অ্যাটমোস্ফিয়ার চাপে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ এবং পানি, যদি আমি এই বিন্দু থেকে ডান দিকে যাই, তার মানে তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করতে থাকি, এমন একটা সময় হবে যে বরফ বলে তরল হলো থাকতে এমন একটা সময় হবে যে এই তাপমাত্রায় যে সে আর তরল থাকবে না, অর্থাৎ বাষ্প হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র এই চিন্তাটাই করি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ধীরে ধীরে বৃদ্ধি করতেছি, বরফ বলতেছে এক সময় বাষ্প হয়ে যায়। কিন্তু এবার যদি আমরা এই বিন্দুতে চিন্তা করি বা এর নিচে চিন্তা করি, যেমন এই বিন্দুতে চাপ হলো 4 এত এর নিচে যদি চিন্তা করি আমরা এদিকে, যেমন এটাও বরফ, তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতেছি, 0 ডিগ্রিতে পৌঁছলাম। 0 ডিগ্রিতে পৌঁছার পরে আমরা এখানে কোনো তরল পাবো না। 0 ডিগ্রির উপরে যেমন 1 ডিগ্রি 2 ডিগ্রিতে গেলাম, কোনো তরল নাই। যেমন আমাদের এখানে ধারণা ছিল 0 ডিগ্রির পরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি তরল হয়ে যাবে। কিন্তু এখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি, যেমন কত প্রেসারে 4.58 মিলিমিটারের নিচে যখন আমি বরফকে টুকরাকে হিট দিতে আমি এক্সপেক্ট করতেছি যে লিকুইড পাবো, কিন্তু কোনো ধরনের লিকুইড ফর্মেশন পাওয়া যাবে না, সরাসরি বাষ্প হবে। যতই টেম্পারেচার বৃদ্ধি করতে থাকি, এই টেম্পারেচারের পরে যে যদি আমি প্রেসার বাড়াই, তখন সেটা হয়ে যাবে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, কিন্তু কোনো লিকুইড পাওয়া যাবে না। আবার আমি যদি এই বিন্দু, এই টেম্পারেচার থেকে আমি চিন্তা করি, আমি তাপমাত্রা স্থির করে দিলাম 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড স্থির করে দিলাম, শুধু প্রেসার বাড়াচ্ছি। তাহলে এই বাষ্প, প্রেসার বাড়াচ্ছি, এখানে যদি আমি চিন্তা করি যে এখানে বাষ্প, আমি প্রেসার এদিকে আমি চাপ দিতেছি, প্রেসার বাড়াচ্ছি, তাহলে প্রেসার বাড়াচ্ছি, এই এক সময় তরল হয়ে যাবে, কোনো ধরনের সলিড পাওয়া যাবে না। এদিকে ডান দিকে আমি যদি আরো বেশি তাপমাত্রায় চিন্তা করি, প্রেসার বৃদ্ধি করতেছি, তাহলে বাষ্প থেকে সরাসরি আমি তরল পাবো। কিন্তু আমি যদি এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস টেম্পারেচারে চিন্তা করি, শুধু প্রেসার বাড়াচ্ছি, তাহলে বরফ থেকে তরল পাওয়া যাবে। তার মানে বাষ্প থেকে বরফ থেকে তরল, তার মানে তিনটি দশাই পাওয়া যাবে। অনুরূপভাবে এদিকে আমি যে কোনো বিন্দু চিন্তা করতে পারি। এবার এই বিন্দুটি বোঝাচ্ছে, আমি যদি ডান দিকে যাই, ডান দিকে গেলে অর্থাৎ চাপ স্থির, 1 অ্যাটমোস্ফিয়ার চাপ স্থির, তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা লিকুইড হয়ে যাবে। আমি যদি তাপমাত্রা হ্রাস করি, তাহলে সেটা বরফ হয়ে যাবে। আর যদি আমি চাপ হ্রাস করি, নিচের দিকে যাই, সেই বিন্দুতে সাম্যাবস্থা থাকবে না, টোটালটা বরফ। আবার
0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে, শুধুমাত্র আমি চাপ বৃদ্ধি করব। 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে, শুধু চাপ বৃদ্ধি করব, তখন বরফ থাকবে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই বরফ থাকবে না, সেটা হয়ে যাবে লিকুইড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টোটালটা লিকুইড। যদি আমি চাপ 1 অ্যাটমোস্ফিয়ার থেকে একটু বাড়াই, যেমন আমি 2 অ্যাটমোস্ফিয়ারে চাপ রাখলাম, এই বরফ থাকবে না, টোটালটাই পানি হয়ে যাবে। অনুরূপভাবে এই বিন্দুতে যদি আমি চিন্তা করি, ডান দিকে গেলে এই বিন্দুর তাপমাত্রা একটু বাড়ানো হলো, তাহলে বাষ্প হয়ে যাবে, এই সমস্যা থাকবে না। যদি তাপমাত্রা একটু কমাই, তাহলে সেটা টোটালি বরফ হয়ে যাবে। তাপমাত্রা স্থির রেখে যদি আমি চাপ বৃদ্ধি করি, তাহলে বরফ, চাপ হ্রাস করলে এখানে হবে ব্যাপার। অনুরূপভাবে এই বিন্দুতে আমি যদি ডান দিকে যাই, তাহলে সেটা হয়ে যাবে ব্যাপার তাপমাত্রা বৃদ্ধিতে। আবার যদি আমি হ্রাস করি, তাহলে সেটা হয়ে যাবে লিকুইড। আবার যদি টেম্পারেচার হ্রাস করি, সেটা হয়ে যাবে ব্যাপার। টেম্পারেচার ইনক্রিজ করলে সেটা হয়ে যাবে লিকুইড। এভাবে প্রত্যেকটা বিন্দুতে আমরা চিন্তা করতে পারবো। তার মানে এবার আমি বলতে পারছি যে কত তাপমাত্রায় পানি এবং বরফের মধ্যে সাম্যাবস্থা থাকবে। তাহলে আমরা এখানে চিন্তা করব এই রেখাটা, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এবং 4.58 মিলিমিটার চাপের উপরে কেবলমাত্র এই সাম্যাবস্থাটা পাওয়া যাবে। এবং এখানেও এই সাম্যাবস্থাটা 0 ডিগ্রি, আর 0.0075 এর নিচে গেলে আমরা এই চিন্তাটা করতে পারবো যে বরফের সাথে ব্যাপারের সাম্যাবস্থা পাওয়া যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে।